নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি, আমার নাম শান্তনু। নীতি নির্ণয় না দুর্নীতি, প্রথমেই বলি পর্ব শুরু করার আগে আপনাদের প্রোগ্রাম, এক্সক্লুসিভলি আপনাদেরই প্রোগ্রাম। কেন বললাম? কারণ এই সমাজে আমরা প্রত্যেকে বাস করি, আমি, আপনি, আমরা সবাই। তাই সামাজিক অনুষ্ঠানের অপর নাম নীতি নির্ণয় না দুর্নীতি, যে সমাজে আমি, আপনি, আমরা প্রত্যেকে কিন্তু বসবাস করি। এই মুহূর্তে দাঁড়িয়ে 2024 প্রায় শেষের দিকে, একটি নতুন বছর আসছে। তো 2024-এ এখন এই মুহূর্তে জ্বলন্ত একটি টপিক হলো বাংলাদেশ। আমরা প্রত্যেকে জানি ত্রাসের দেশের অপর নাম কি বাংলাদেশ হতে যাচ্ছে, সবথেকে বড় প্রশ্ন। মোহাম্মদ ইউনূস কি শেষ পর্যন্ত পালিয়ে যাবেন? সবথেকে বড় প্রশ্ন। আবারও কি শান্তি ফিরে আসবে বাংলাদেশে? পরবর্তী প্রশ্ন। শেখ হাসিনার ভবিষ্যৎ কি? তার পরবর্তী প্রশ্ন। সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেখানকার সংখ্যালঘুদের আগামী দিনে কি হবে, আর আমাদের রাজ্যে কি ভবিষ্যৎ, অর্থাৎ এর প্রভাব কতটা পড়বে, সবথেকে বড় কথা এই মুহূর্তে দাঁড়িয়ে। তো আমরা আজকের এই পর্ব ডেডিকেট করলাম কিন্তু শুধু বাংলাদেশ টপিক নিয়ে, এবং আমাদের সঙ্গে যিনি আছেন আপনাদের খুব পরিচিত মুখ, এবং এই টপিক নিয়ে কিন্তু আমরা তার থেকে ভালো বিশ্লেষণ প্রবাবলি আর পাবো না। অধ্যাপক বিশ্বজিৎ দাস আমার পাশে বসে আছেন। বিশ্বজিৎ বাবু, আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত এবং নীতি নির্ণয় না দুর্নীতি অনুষ্ঠানে স্বাগত। প্রথমেই আমি যেভাবে ইন্ট্রোডিউস করলাম, ইন্ট্রোডাকশন দিলাম, আপনি শুনলেন ত্রাসের দেশের কি অপর নাম বাংলাদেশ। প্রথমেই জিজ্ঞেস করব আপনাকে, চিকেন নেক এবং সেভেন সিস্টার্স, এই দুটো কিন্তু আমাদের দেশের সম্পদ বলা যায়। প্রচুর মানুষজন আমরা প্রত্যেকে যাই সেভেন সিস্টার্স এবং চিকেন নেক দেখবার জন্য। এই নিয়ে যদি একটু ব্যাখ্যা করেন এই মুহূর্তে দাঁড়িয়ে, আপনার ব্যাখ্যা। দেখুন, ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বের। এই যে সেভেন সিস্টার্সের কথা বলছেন, এই সেভেন সিস্টার্সের সামাজিক অর্থনৈতিক উন্নয়নের জন্য ভারত সরকার বিভিন্ন সময় প্যাকেজ ঘোষণা করেছে, এবং আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখতে পাচ্ছি বাংলাদেশের সঙ্গে যে 6047 কিলোমিটার যে বর্ডার রয়েছে, ভারতবর্ষের সবচেয়ে বেশি রাজ্যের সঙ্গে বাংলাদেশের এই বর্ডার রয়েছে। ওকে, বাংলাদেশ যদি অশান্ত থাকে, বাংলাদেশ যদি তার ছন্দে না থাকে, তার প্রভাব এই চিকেন নেক এবং সেভেন সিস্টার্সে পড়বে। তার কারণ, সীমান্তের ভিতর দিয়ে বাংলাদেশে যেসব সংখ্যালঘু মানুষ রয়েছেন, সবচেয়ে মজার বিষয় শুধু সংখ্যালঘুরা নয়, মুসলমান সম্প্রদায়েরও মানুষ যারা আওয়ামী লীগ করতেন তারাও কিন্তু ভারতবর্ষে আসছেন বেশ। এবং এক্ষেত্রে এই যে অনুপ্রবেশ ঘটছে, কিছুটা বৈধ আবার কিছুটা অবৈধ। এই অবৈধ কেন বলছি? কারণ আমরা জানি ভিসার ক্ষেত্রে ভারত সরকার তার নীতি বদলেছে, বাংলাদেশ সরকার তার নীতি বদলেছে। তাহলে বাংলাদেশ যে ট্রানজিশনে দাঁড়িয়ে আছে, সেই ট্রানজিশনে দাঁড়িয়ে যদি ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করে, তাহলে বাংলাদেশের আখেরে ক্ষতি। কারণ ভারত আমদানি রপ্তানির ক্ষেত্রে এবং বিভিন্নভাবে বাংলাদেশকে সাহায্য করে। আর এই সেভেন সিস্টার্স যদি ক্ষতিগ্রস্ত হয়, চিকেন নেক যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ভারত সরকার কিন্তু বেশি দিন মুখ বুঝে চুপ করে থাকবে না। ঠিক এইখানে দাঁড়িয়ে আমার পরবর্তী প্রশ্ন থাকবে, এই যে সংখ্যালঘু নির্যাতন, আমরা প্রত্যেকে জানি বাংলাদেশে যারা সংখ্যালঘু তারা কিন্তু আমাদের রাজ্যে সংখ্যালঘু নয়। সেখানে দাঁড়িয়ে তাদের নির্যাতন এবং মোদী সরকার, কেন্দ্রীয় সরকারের ভূমিকা, বিশ্বজিৎবাবু কি বলবেন? দেখুন, কেন্দ্রীয় সরকারের ভূমিকা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে, কেন্দ্রীয় সরকার শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং এই সংখ্যালঘুদের অত্যাচার দিনের পর দিন বাংলাদেশে বাড়ছে। আমরা দেখেছি একটা সময় বাংলাদেশে 22% হিন্দু ছিল, এখন সেই সংখ্যাটা এসে দাঁড়িয়েছে 6-এর নিচে। এবং শেখ হাসিনা পালিয়ে আসার পর একের পর এক হিন্দু নিধন, অত্যাচার এগুলো চলছে। ভারতবর্ষ চুপ করে আছে কেন? তার কারণ শুধু ভারতবর্ষ নয়, এই সংখ্যালঘুদের উপর অত্যাচারটা এখন আন্তর্জাতিক ইস্যু। আমরা জানি আন্তর্জাতিক মানবাধিকার সনদের 1 নম্বর ধারায় বলা আছে, পৃথিবীর যে কোনো রাষ্ট্রে সংখ্যালঘুরা যদি অত্যাচারিত হয়, তাহলে সেই রাষ্ট্রের দায়িত্ব তাদেরকে নিরাপত্তা দেওয়া, তারা মুখ বন্ধ করে থাকবে না। আমি সেখান থেকে চলে আসি ভারতবর্ষে, এবং ভারতবর্ষের সংবিধানেও সে কথা বলা আছে। এবং এর পাশাপাশি
জাতীয় সভা বা সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, সম্মিলিত জাতিপুঞ্জ নয়, ইউনাইটেড নেশনের, সেখানে বলা হচ্ছে কি যে প্রত্যেক দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে হবে। তাহলে সারা পৃথিবীর আন্তর্জাতিক ফোরামগুলো সংখ্যালঘুদের নিরাপত্তার কথা বলছে। আর বাংলাদেশ যেখানে একটা ছাত্র আন্দোলনের নাম করে মৌলবাদী আন্দোলন সরকার পরিবর্তন করলো এবং শেখ হাসিনা পাল্টে এলো, তারপরে অত্যাচার করা হচ্ছে একের পর এক হিন্দুদের, কোনো সুরক্ষা নেই, কোনো প্রতিরক্ষা নেই, এবং এমন মন্তব্য করছে, আপনি ভাবুন, বলছে কলকাতা দখল করতে কয়েক ঘন্টা লাগবে। হাস্যকর দাবি। হাস্যকর কি, আমি বলতে পারি যে সম্প্রতি যে মন্তব্যের উপর সারা পৃথিবীতে সবচেয়ে বেশি মিমস তৈরি হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের প্রাক্তন সেনাপ্রধানের এই মন্তব্য। আমি যদি সামরিক শক্তি দেখি, ভারতবর্ষের পজিশন সারা বিশ্বে 4 নম্বর, আর সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশ হচ্ছে 37 নম্বর। তাহলে 4 কখনো 37-এর সঙ্গে যুদ্ধ করলে ভয় পায় না, ভারতবর্ষ ভয় পায়নি। ভারতবর্ষ খালি তার ধৈর্যের সীমা দেখাচ্ছে, ভারতবর্ষ তার অহিংসার সীমা দেখাচ্ছে, কারণ এই ভারতবর্ষ বিশ্বাস করে মহাত্মা গান্ধীর আদর্শ, এই ভারতবর্ষ বিশ্বাস করে মাদার টেরিজার আদর্শ, এই ভারতবর্ষ বিশ্বাস করে মার্টিন লুথার কিং এর আদর্শ। কারণ ভারতবর্ষ তো ইতিহাসে দেখিয়েছে 71 সালের কথা, যেখানে ভারতবর্ষ সেনা দিয়ে সাহায্য করেছে বাংলাদেশকে, এবং বাংলাদেশকে পাকিস্তানের হাত থেকে মুক্ত করে স্বাধীন রাষ্ট্র করেছে। এই বাংলাদেশ দেখার জন্য নয়, কারণ এই বাংলাদেশ যারা তাদের স্বাধীনতা দিল, সেই শেখ মুজিব, তার মুক্তি ভাঙছে। এই দৃশ্য আমাদের দেখতে হচ্ছে আজকে এপার বাংলায় বসে। ঠিক এখানে বিশ্বজিৎ বাবু যেটা জিজ্ঞেস করবো, আগামী দিনে শেখ হাসিনার ভবিষ্যৎ, যেটা আমি প্রথমেই অনুষ্ঠান শুরু করার আগে বললাম, আমরা প্রত্যেকেই জানি, আবার কিন্তু তাকে ঢাকা ফেরত চাইছে, ইতিমধ্যেই কিন্তু কথাবার্তা চলছে। ঠিক তার পাশাপাশি যা আপনার কাছে জিজ্ঞেস করবো আমি, যে এই যে বাংলাদেশের যারা বর্তমান সরকার তো বলবো না, অন্তর্বর্তী সরকার বলা যায়, অন্তর্বর্তী সরকার কি আগামী দিনে আবার পরাধীনতার কবলে পড়বে? এই দুটো কোয়েশ্চেন আমার কাছে খুব জানার, এবং দর্শকরাও তো জানতে চাইবেন। আপনি দেখবেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস, তিনি নোবেল পেয়েছিলেন শান্তির জন্য, ঠিক, অথচ তিনি যখন দায়িত্ব নিলেন তখন বাংলাদেশ থেকে এক নিমেষে শান্তি উধাও হয়ে গেল। ঠিক, এমনও শোনা যাচ্ছে নোবেল কমিটি ভাবছেন সেই নোবেল নিয়ে নেবেন কিনা। এই সরকার কি করছে? সরকার তো সামগ্রিকভাবে বাংলাদেশের উন্নয়নের কথা বলছে না, বাংলাদেশের উন্নয়নের জন্য তাদের কোনো পরিকল্পনা নেই, তারা একের পর এক ভারত বিদ্বেষী মন্তব্য করছে। সামগ্রিকভাবে বাংলাদেশের উন্নতি, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের কথা বলেনি ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে ভালো হবে। একদমই, কারণ ইউনূস নিজে একটা সময় বাংলাদেশে রাজনৈতিক দল তৈরি করেছিলেন, নির্বাচনে লড়েছিলেন, কিন্তু তিনি কোনোভাবে নির্বাচনে নিজের জায়গাটা সুস্থিত করতে পারেননি। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে ইউনূসের উপর তাদের দেশের মধ্যে বিদ্বেষ বাড়ছে, বিরোধিতা বাড়ছে। যেভাবে ইউনূস ক্ষমতায় এসেছিল বা অন্তর্বর্তী সরকার গঠন করলো, এখন বাংলাদেশের একটা বড় অংশ ইউনূসের বিরুদ্ধে আবার তাদের মতামত এবং প্রতিবাদ জোরালো করে তুলছে। ইউনূসের পক্ষে এই সরকার চালানো অত্যন্ত কঠিন, আন্তর্জাতিক চাপ রয়েছে। ইউনূস ভাবছে কি, একদিকে পাকিস্তানের সাহায্য নেবে, অন্যদিকে চীনের সাহায্য নেবে, কিন্তু এই মুহূর্তে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে, দক্ষিণ এশিয়ার অধিকার নিয়ে আমেরিকার অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমেরিকা তার আপ-পাক পলিসির মাধ্যমে চেয়েছে সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ নিতে, এবং সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ নিলে পুরো দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া সে নিয়ন্ত্রণ করতে পারবে। বাংলাদেশ এখন দেখছে যে কিভাবে পাকিস্তান এবং চীনকে কাজে লাগানো যায়, আর আমেরিকা পুরো ব্যাপারটা দেখে ভারতকে পর্যবেক্ষণ করছে যে ভারতের অবস্থান কি। ভারত কিন্তু স্ট্র্যাটেজিক্যালি দুর্বল নয়, বরং অনেক শক্তিশালী। ভারত 1 ইঞ্চি জায়গা ছাড়বে না। হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না হলে ভারত ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবে, এবং ইউনূস সরকারকে তার খেসারত দিতে হবে। এটা জন্য ইউনূস সরকার মনে রাখে। এখানে বিশ্বজিৎ বাবু যেটা আমি জিজ্ঞেস করবো, যে ভারত বাংলাদেশ যে দ্বিপাক্ষিক সম্পর্ক, যেটা আপনি এক্ষুনি প্রসঙ্গটা টানলেন, এই যে ভারত বিরোধিতা, উগ্র ভারত বিরোধিতা বলা যায়, এইখানে দাঁড়িয়ে এই দ্বিপাক্ষিক সম্পর্ককে আপনি ভবিষ্যতে কিভাবে দেখছেন? দেখুন, বাংলাদেশ, তার সঙ্গে কেন্দ্রীয় সরকারের রোলটাও কি হওয়া উচিত? দেখুন, বাংলাদেশ এমন একটা রাষ্ট্র,
আমরা যদি অর্থনৈতিকভাবে যে শ্রেণীবিন্যাস করি, ডেভেলপড, ডেভেলপিং এবং আন্ডার ডেভেলপড, সেখানে বাংলাদেশ আন্ডার ডেভেলপড একটা স্টেট। কেন আন্ডার ডেভেলপড বলছি? কারণ তাদের ন্যাচারাল রিসোর্স নেই, সুতরাং সেখানে ইউটিলাইজেশনের কোনো সুযোগ নেই। তাকে নির্ভর করতে হচ্ছে কাকে? অন্যান্য প্রতিবেশী রাজ্যগুলোর উপর, রাষ্ট্রগুলোর উপরে। এবং এই যে তাদের উন্নয়নের সুযোগ নেই বলে আমদানি রপ্তানির ক্ষেত্রে ভারতবর্ষের উপরও নির্ভর করতে হচ্ছে। ভারত যদি তার রপ্তানি বন্ধ করে দেয় তাহলে কিন্তু বাংলাদেশ আগামী দিনে খেতে পাবে না। ঠিক তেমন ভাবে অর্থনৈতিকভাবে যতগুলো প্রকল্পে ভারতের বিনিয়োগ রয়েছে সেই বিনিয়োগ বন্ধ করে দেয়, বাংলাদেশ বিপদে পড়বে। বাংলাদেশ ভাবছে শুধু চীনকে এবং পাকিস্তানকে পাশে নিয়ে এ লড়াই করবে, এ লড়াই এত সহজ হবে না। ভারত কিন্তু এত সহজে জমি ছাড়বে না। আর্থিকভাবে আর্থিক প্রতিরোধ যদি গড়ে তোলে তাহলে বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়বে। একদিকে আন্তর্জাতিক মঞ্চ থেকে আর্থিক প্রতিরোধ এবং আওয়াজ তোলা, যেহেতু বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে যে ঘটনা ঘটছে, সংখ্যালঘুরা শুধু হিন্দুরা নয়, খ্রিস্টান, বৌদ্ধ, তারা একের পর এক অত্যাচারিত হচ্ছে। এই মৌলবাদী সরকার, এই অন্তর্বর্তী সরকার, মৌলবাদটাই তাদের অস্ত্র, আর কোনো অস্ত্র নেই। সামরিকভাবে তারা দুর্বল, কিন্তু মৌলবাদকে দিয়ে তারা মনে করছে বিশ্ব জয় করবে, ভারতের সঙ্গে যুদ্ধ করবে। ভারত যুদ্ধ করার জন্য প্রস্তুত। আপনি জানেন এই মুহূর্তে ভারতের অগ্নি 5 এবং অগ্নি 6 এটা কিন্তু আবার পরীক্ষামূলকভাবে অগ্নি 6 এর উৎক্ষেপণ হবে এবং জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে এটা হবে বলে সরকার জানিয়েছে। আপনি আবার সার্জিক্যাল স্ট্রাইকের কিছু ইন্ডিকেশন দিলেন। সার্জিক্যাল স্ট্রাইক না হলেও বাংলাদেশকে তো এটা বুঝতে হবে যে ভারতবর্ষের অগ্নি 5 যার পরিধি ছিল 5000 কিলোমিটার অবধি, তারা ভূমি থেকে ভূমি একেবারে গোলাবর্ষণ করতে পারে, মিসাইল ছুটতে পারে। এবং এর ইউনিকনেস হচ্ছে একই সঙ্গে মাল্টি মিসাইল তারা একসঙ্গে ছাড়ছে, অর্থাৎ 6টা জায়গা টার্গেট করতে পারে। তাদের মাঝখানে দূরত্ব যদি 1000 কিলোমিটার হয় তাও পারবে। তার মানে এই যে আমরা অগ্নি 5 এর কথা বলছি, এটা তো অলরেডি উৎক্ষেপণ করা হয়েছে। অগ্নি 6 এর কথাও ভাবতে হবে তার পরিধি কতটা। এখান থেকে সরাসরি বাংলাদেশ, চীন এবং ইউরোপের কিছু অংশ, এশিয়ার প্রায় পুরোটা সে কভার করতে পারবে। আর যখন অগ্নি 6 উৎক্ষেপণ করা হবে পরীক্ষামূলকভাবে, তখন কিন্তু 12,000 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ এশিয়া, ইউরোপের অধিকাংশ, চীন, বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশকে পারমাণবিক অস্ত্রে ঘায়েল করতে ভারতবর্ষের কয়েক সেকেন্ড সময় লাগবে। এটা যদি বাংলাদেশ এখনো না বোঝে, 37 নম্বর সামরিক শক্তি নিয়ে যদি তুরস্ক, চীন, পাকিস্তান এদের উপর নির্ভর করে ভারতবর্ষের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট করে, একদিকে অর্থনৈতিকভাবে একটা প্রতিবন্ধকতা তৈরি হবে, ভেঙে পড়বে অর্থনৈতিক। আর আমরা মনে করি দিল্লি যদি চায় তাহলে বাংলাদেশকে, ঢাকাকে শাসন করবে দিল্লি থেকে, তেমন সামরিক শক্তি কিন্তু ভারতবর্ষের আছে। বেশ, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় শহীদবাবু, আপনারা হয়তো জানবেন যে চিন্ময় কৃষ্ণ প্রভু তার নেক্সট হিয়ারিং 3 তারিখ জানুয়ারি মাসে, নতুন বছরে, এবং তার হয়ে কিন্তু সওয়াল করতে পারছেন না, সওয়াল করতে দেয়া হচ্ছে না। আমার প্রশ্ন আপনাকে যদি একটু আলোকপাত করেন চিন্ময় কৃষ্ণ প্রভু এবং আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ সম্পর্কে। আমরা জানি তিনি কিন্তু সংবাদ মাধ্যমের সামনে কথা বলেছেন যখন তিনি এই দেশে ছিলেন, এবং সেই সম্পর্কে বিশ্বজিৎবাবু যদি একটু আপনার মূল্যায়নটা আমি পাই। এটা অত্যন্ত নিন্দাজনক। আমরা জানি আন্তর্জাতিক মানবাধিকারের ক্ষেত্রে বলা হচ্ছে এটা অধিকার। আপনি জানেন আমাদের দেশে কাসাব যে আক্রমণ করেছিল, যে নিন্দনীয় ঘটনা ঘটেছিল, তার জন্যও আইনজীবী দাঁড়িয়েছিল। তাহলে আন্তর্জাতিক মঞ্চ থেকে বাংলাদেশকে বয়কট করতে হবে এবং আন্তর্জাতিক বিচারালয়ে যাবে বিষয়টা। হিন্দুরা কিছুতেই এটা মেনে নেবে না এবং বাংলাদেশ সরকারের এই ঔদ্ধত্য, এর খেসারত কিন্তু বাংলাদেশ সরকারকে দিতে হবে। একজন মানুষ এবং একজন হিন্দু, তার বিরুদ্ধে কোনো তেমন অভিযোগ নেই। কেন তার যদি অভিযোগ থাকেও, তিনি যদি অভিযোগ করেন, অভিযুক্ত হন, তার কথা বলতে দিতে হবে। এটা আন্তর্জাতিক নিয়ম। এবং তার কথা বলতে দেওয়ার জন্য আইনজীবীকে যদি হুমকি দেওয়া হয়, তাহলে সেই হুমকি বাংলাদেশ মেনে নিলেও সারা বিশ্ব কিন্তু মেনে নেবে না। এর পরিণতি অত্যন্ত খারাপ দিকে যাচ্ছে। বেশ বেশ, ওকে। তাহলে আপনি মোটামুটি এখন পর্যন্ত যেভাবে মূল্যায়ন করলেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে বর্তমান আমরা যে সময়ে যাচ্ছি, অর্থাৎ কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদী সরকার এবং সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং, আমরা জানি
একটু যদি আমরা সময় পিছিয়ে যাই, ডক্টর মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় ভারতের সঙ্গে যা সম্পর্ক ছিল বাংলাদেশের, আমরা যদি কম্পেয়ার করি এখন, তুলনা করি এখন, এই তখন আর এখন এই দু ক্ষেত্রকে আপনি কিভাবে দেখবেন, কিভাবে দেখুন, দুটো জিনিস আপনাকে মনে রাখতে হবে। যখন মনমোহন সিং ছিলেন তখন বাংলাদেশের সরকারে কারা ছিলেন, বেশ, অর্থাৎ এই বাংলাদেশের সরকারে যারা ছিলেন তাদের সঙ্গে ভারত সরকারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। আপনি ভাবুন, ইন্দিরা গান্ধীর সময় থেকে এই যে তিস্তা চুক্তি, ইন্দিরা মুজিবর চুক্তি, এইটা তো দুটো দেশের মধ্যে বন্ধুত্ব তৈরি করেছিল। আজকে বাংলাদেশ তো শুধু আমাদের প্রতিবেশী দেশ নয়, আমাদের অনেকের শেকড়, আমাদের রুট ওদেশ থেকে আমাদের বাবারা, দাদুরা, ঠাকুরদারা চলে এসছে তাদের ভিটে মাটি ছেড়ে। সে দেশের দুঃখে আমরা দুঃখিত হই, সে দেশের আনন্দে আমরা আনন্দিত হই। এমন একটা বন্ধু রাষ্ট্র যদি আমাদের সঙ্গে এই ব্যবহার করে তাহলে আমরা মেনে নিচ্ছি না। কিন্তু দীর্ঘদিন ধরে দুটো দেশের সরকার নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার চেষ্টা করেছিল। কিন্তু পরবর্তীকালে যখন মোদী সরকার এখানে আসে, অর্থাৎ ভারতবর্ষের মোদী সরকারে আসে, তখনও কিন্তু বাংলাদেশের সঙ্গে সুসম্পর্কের একটা জায়গা তৈরি হয়েছিল। কিন্তু একটা অদ্ভুতভাবে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে যে প্রশ্ন ওঠে, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু বিরোধী শূন্য বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশেও কোনো বিরোধী ছিল না ভোটের সময়। বিএনপি তখন ভোট দিতে পারেনি। এই যে অভিযোগ উঠছে, এই অভিযোগ কিন্তু মারাত্মক গণতন্ত্রের ক্ষেত্রে, আজকের এই পরিণতির ক্ষেত্রে গণতন্ত্রে এই বিষয়টাও গুরুত্বপূর্ণ। কিন্তু পরবর্তীকালে দেখবেন মোদী এসেও একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার চেষ্টা করলো, যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন সময় বাংলাদেশ সম্পর্কে বলেছেন এবং দুটো দেশের মধ্যে সুসম্পর্কের কথা বলেছেন। অবশ্য অত্যন্ত সতর্কভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এটা আন্তর্জাতিক ইস্যু, ভারত সরকার যা বলবে আমাদের পশ্চিমবঙ্গ সেটা মেনে নেবে। কিন্তু আপনি ভাবুন তো, এই অনুপ্রবেশ ইস্যুতে পশ্চিমবঙ্গের কি অবস্থা, ত্রিপুরার কি অবস্থা, আসামের কি অবস্থা, দিনের পর দিন জঙ্গি ধরা পড়ছে, অনুপ্রবেশ বন্ধ করা যাচ্ছে না, নকল পাসপোর্ট তৈরি হচ্ছে। একদম 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 খুব কনসার্নিং। একদম শেষ পর্যন্ত তাহলে কি অনেকে বলছে বিশ্বজিৎ যে মোহাম্মদ ইউনূসকে কিন্তু আলটিমেটলি বাংলাদেশ ছেড়ে পালাতে হবে, অর্থাৎ তিনি বাংলাদেশকে আফগানিস্তানে পরিণত করার চেষ্টা করছেন, অথবা আফগানিস্তান আবার উপহার দিতে চাইছেন অনেকে বলছেন। এবং শেষ পর্যন্ত এটা খুব মজার একটা সমীকরণ। পরশুদিন যা খবর আছে, পাকিস্তানের একটা অংশে আফগানিস্তানের তালিবানরা আবার আক্রমণ করে এবং অধিকার করে নেয়। আবার এদিকে মৌলবাদী শাসন জারি করতে চাইছে বাংলাদেশ। বাংলাদেশের সরকারটা মৌলবাদী সরকার যাতে হয়, অর্থাৎ একটা সময় পাকিস্তান অধিকার করে নিয়েছিল, আবার সেই স্বপ্ন দেখাচ্ছে মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূসের মতো একজন অন্তর্বর্তী সরকারে এসে সে যদি দেশটাকে নিয়ন্ত্রণ করতে না পারে, আসলে ভাবতে হবে সদিচ্ছার কথা, সে কতটা সদিচ্ছা দেখাচ্ছে। সেই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠান নাম করে যদি মৌলবাদী শাসন প্রতিষ্ঠিত হয়, তাহলে তাদের একমাত্র ভরসার জায়গা কি? পাকিস্তান। ৭১-এর সময় পাকিস্তানি সেনারা যেটা বাংলাদেশের উপর অত্যাচার করে গেছে, মা বোনেদের সম্ভ্রম নিয়ে গেছে, তার পুনরাবৃত্তি করতে চাইছে ইউনূস সরকার। সেটা কিন্তু আন্তর্জাতিকভাবে মেনে নেওয়া হবে না। এবং আফগানিস্তানের সঙ্গে পাকিস্তান তাদের সম্পর্ক ভালো করতে পারছে না, তাদের মধ্যে সংঘাত রয়েছে, আর এদিকে চাইছে বাংলাদেশকে অধিকার করতে, অর্থাৎ বাংলাদেশকে আশ্রয় দিতে, সামরিক শক্তি দিতে। ভারত সবকিছুই কিন্তু অবজার্ভ করছে, তারও একটা সীমা আছে, সেই সীমা ছাড়ালে ভারত চুপ করে থাকবে না। ভারতের যে বিদেশ মন্ত্রক তারা অত্যন্ত কনসার্ন এটার বিষয়ে। বেশ, আমরা শেষ দিকে চলে এসেছি। বিষয়টা আমাদের এ রাজ্যে যদি আমরা আসি, যখন প্রথমে ইস্যু সামনে এলো, সেখানে দাঁড়িয়ে প্রথমেই বিরোধী দল কিন্তু আমাদের ময়দানে নেমে পড়লেও তারা কিন্তু পেট্রোপোল এবং এখানে বাংলাদেশ হাইকমিশন অফিসের সামনে ধর্ণা, অনেক কিছু আমরা দেখেছি। তারপর আইএসএফ রাস্তায় নামলো, শাসক দলও রাস্তায় নেমেছে। আমাদের এ রাজ্যে আমরা একটা খুব ইম্পর্টেন্ট স্টেটমেন্ট পেয়েছিলাম রাজ্য সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী। তিনি বলেছিলেন যে আগামী দিনে এখানকার যারা সংখ্যালঘু তারা আগামী দিনে সংখ্যাগুরু হয়ে যাবেন, এবং তা নিয়ে কিন্তু তোলপাড় হয়, রাজনীতি তোলপাড় হয়, আমরা প্রত্যেকে জানি। কিভাবে দেখছেন এই ব্যাখ্যাকে? না দেখুন, আমাদের তো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, আমাদের এই সংখ্যালঘু সংখ্যাগুরু নিয়ে রাজনীতিতে একটা তার প্রভাব আছে। বেশ, রাজনৈতিক দলগুলো চেষ্টা করে কি
এই সংখ্যালঘুদের ভোটে ব্যবহার করার জন্য, তাদের ভোট কোথায় যাচ্ছে, এই ধরনের মন্তব্য উস্কানিমূলক। দায়িত্বশীল কোনো রাজনীতিবিদ, কোনো মন্ত্রীর এ মন্তব্য করা উচিত নয়। বেশ, আর শেষের দিকে যেটা জিজ্ঞেস করতে চাই বিশ্বজিৎ, যে আগামী দিনে তাহলে বাংলাদেশের সাথে ভারতের যা সম্পর্ক হতে যাচ্ছে, তারা তো নিজেই তো বাংলাদেশ এই মুহূর্তে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে তারা অস্বীকার করছে, এবং মোহাম্মদ ইউনূসের আগামী দিনের কি হাল হবে। অনেকে বলেছেন, আমি আগেও আপনাকে জিজ্ঞেস করলাম, দেশ ছেড়ে তাকে পালাতে হবে। যদি তাই আলটিমেটলি হয়, আগামী দিনে কি আদৌ শান্তি ফিরবে? মানে 2025 আসছে, একটি নতুন বছর আসছে, 1 বছর পর কিন্তু আমাদের এ রাজ্যে নির্বাচন। অর্থাৎ এই যে আপনি বললেন ভোটের রাজনীতি, এখানে কি রাজনৈতিক দল যারা আছেন, শাসক বিরোধী উভয় ক্ষেত্রেই আমি বলবো, এই ইস্যু কি টেনে নিয়ে যাবে 2026? দেখুন, বাংলাদেশকে প্রথমে যেটা করতে হবে, তাদের আভ্যন্তরীণ বিষয়ে তারা যে বিদেশের যে শক্তিগুলোকে ব্যবহার করতে চেয়েছে সেটা বন্ধ করে সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। ইউনূস যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়, ইতিমধ্যে ব্যর্থ হয়েছেন, তাহলে তার ভবিষ্যৎ কিন্তু অত্যন্ত খারাপ। তাকে ক্ষমতা ছেড়ে দিতে হবে, অথবা ক্ষমতা থেকে তাকে নামিয়ে দেওয়া হবে। বাংলাদেশের মধ্যে এখন আওয়াজ উঠছে ইউনূস পারছেন না বাংলাদেশকে সামলাতে। তিনি শুধুমাত্র এখনো অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আছেন কেন? তিনি প্রকাশ্যে এবং তার মন্ত্রকের বিভিন্ন মানুষ এবং তাদের যে নেতারা রয়েছে বাংলাদেশের এই মুহূর্তে বিএনপির, তারা সরাসরি ভারত বিদ্বেষের কথা বলছেন এবং হিন্দু বিদ্বেষের কথা বলছেন। এই ভারত বিদ্বেষ আর হিন্দু বিদ্বেষ দিয়ে, মৌলবাদী শক্তি দিয়ে বাংলাদেশ লড়াই করতে পারবে না। আর উন্নয়ন অনেকটা পিছিয়ে যাবে বাংলাদেশ। এখন যে স্থানে দাঁড়িয়ে আছে সেখান থেকে অনেকটা পিছিয়ে গেলে আমরা সেই পুরনো বাংলাদেশকে দেখব, যেখানে বিজ্ঞান নেই, যেখানে প্রযুক্তি নেই, যেখানে চিকিৎসা বিজ্ঞান নেই, যেখানে শিল্প নেই, আমদানি রপ্তানির বাজার সম্পূর্ণ বন্ধ। সেখানে বাংলাদেশ কিন্তু বন্ধা হয়ে যাবে, বাংলাদেশের পালাবার পথ পাবে না। বেশ, এবার একটু অন্য টপিক নিয়ে কথা বলে, নীতি দুর্নীতি নিয়ে কিন্তু আমরা আমাদের এই রাজ্যেও কিন্তু দুর্নীতি নিয়ে কিন্তু বিভিন্ন ইস্যু হয়েছে। একদম কারেন্ট ইস্যু আমরা জানি যে যারা দুর্নীতি করছে, দুর্নীতির জন্য যারা জেলে যাচ্ছে, যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, তারাই কিন্তু কিছুদিন পর, কিছু মাস পর তারা কিন্তু চার্জশিট দিতে পারছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারা বেল পেয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে বিশ্বজিৎ দা, দুর্নীতি নিয়ে যে আমাদের বিভিন্ন গেস্ট এসছেন, অতিথিরা এসছেন, দুর্নীতিকে বিভিন্নভাবে ডিফাইন করেছেন। কেউ বলেছেন আর্ট, কেউ বলেছেন দুর্নীতি করাও একটা স্টাইল, কেউ বলেছেন দুর্নীতি ট্র্যাডিশনাল হয়েই যাচ্ছে, সমাজ থাকবে না দুর্নীতি না থাকলে। সেক্ষেত্রে এই যে যারা অ্যারেস্টেড হচ্ছেন, তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, রাজপথে আমরা মিছিল দেখছি, মিটিং দেখছি, আন্দোলন দেখছি, কিন্তু শেষ পর্যন্ত কি দেখছি? দুর্নীতি কি জিতছে? দেখুন, এটা অত্যন্ত দুঃখের। এবার যদি আইনের কথা আপনি বলেন, যে আমাদের ভারতবর্ষের আইনে কেউ যদি অভিযুক্ত হয়, তাকে যদি গ্রেপ্তার করা হয়, তথ্য প্রমাণ ছাড়া জামিনটাও আইনের একটা অধিকার, তারা জামিন পাচ্ছেন। কিন্তু ভেবে দেখুন, এই মুহূর্তে আমাদের রাজ্যে সিআইডি যদি কাউকে তাদের তদন্তে নিয়ে নেয়, অ্যারেস্ট করে, তখন আমরা মনে করি সিআইডি কে নিয়ন্ত্রণ করছে রাজ্য সরকার। ঠিক সিবিআই বা ইডি কাউকে অ্যারেস্ট করলে আমরা সরাসরি এই ন্যারেটিভস দেখছি যে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করছে। আমাদের এই রাজ্যে বসে এটা বলতে বাধা নেই, ইডি বা সিবিআই ক্লাসের ফেল করা ছাত্রের মতো একের পর এক ক্ষেত্রে তারা ব্যর্থ হচ্ছে। আদালত গত সপ্তাহে ভৎসনা, মানে বোথ সিবিআই এবং সিআইডি দুজনকেই বলছেন, ইডি এবং সিবিআই এবং ইডি, হ্যাঁ, তারা ব্যর্থ হচ্ছে এবং আদালত তাদের ভৎসনা করছে যে তারা দিনের পর দিন চার্জশিট দিতে পারছে না, তথ্য প্রমাণ দিতে পারছে না। আমি ধরে নিলাম যে সিবিআই বা ইডি যখন তদন্ত করছে, তারা উপযুক্ত তথ্য পাচ্ছে না বা কেউ এটাকে লোপাট করে দিয়েছে, নষ্ট করেছে। তাদেরও তো আইনের মধ্যে আনা যায়, তাদেরও তো তদন্তের মধ্যে আনা যায়। সাধারণ মানুষের ন্যারেটিভসটা কোথায় যাবে? একটা সময় মনে করা হতো যে এই ইডি সিবিআই এর কাছে মামলা গেলেই সুবিচার পাবে, সৎ বিচার পাবে, সুদিনের আশায় থাকবে। কোথায় সুদিন? আপনি ভেবে দেখুন, আমাদের এই রাজ্যে, এই শহরে একের পর এক মামলা ইডি সিবিআই এর কাছে গেছে, একটা মামলার ক্ষেত্রে সুবিচার পায়নি। সুতরাং তারা মনে করছে যে ইডি বা সিবিআই এর কাছে গেলেই সুবিচার হবে না, কারণ ইডি বা সিবিআই এরও হাত বাঁধা আছে। একটা সময় কংগ্রেস জামানায় এই প্রশ্ন উঠেছিল, খাঁচার তোতা পাখি বলা হয়েছিল সিবিআই কে। আজকের দিনে কংগ্রেস বলছে বিজেপির কথা, আর বিজেপি তখন বা বিরোধী দলরা কংগ্রেসকে বলেনি, বলেছিল একদম বিচারপতি একজন, তিনি বলেছিলেন যে সিবিআই খাঁচার তোতা পাখি।
আজকে আবার সেটাই প্রমাণিত হচ্ছে। এরা যদি তৎপর না হয় মানুষের আস্থা হারাবে, মানুষ বিশ্বাস করবে না ইডি, সিবিআই বা তদন্তকারী সংস্থাকে। তাদের উচিত শুধুমাত্র কোনো রাজনৈতিক দল বা সরকারের পৃষ্ঠপোষকতা না করে, আপনি এইমাত্র বললেন নীতি না দুর্নীতি, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা, দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করা, সেটা যদি সত্যি না হয় তাহলে এদের গুরুত্ব দিনের পর দিন মানুষের কাছে কমবে। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ দা, এবং আমরা আগামী দিনে আপনাকে আরেকটা এপিসোডেও কিন্তু পর্বে আমরা আপনাকে আসার জন্য এখন থেকে আমন্ত্রণ জানালাম। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এবং নীতি নির্ণয় না দুর্নীতি, যা সামাজিক অনুষ্ঠানের শুরুতেই মানে পর্বের শুরুতেই আমি বলেছি আপনাদের প্রোগ্রাম, মানে আপনাদের অনুষ্ঠান, এবং আমরা চেষ্টা করছি দুর্নীতি নিয়ে অন্তর্তদন্ত বলতে যা বোঝায় আমরা তাই করার চেষ্টা করছি আমাদের মাননীয় যারা অতিথি আসছেন তাদেরকে নিয়ে, এবং তাদের মূল্যায়ন, তাদের বিশ্লেষণ আমরা আপনাদের সামনে তুলে ধরছি। কেমন লাগছে এই অনুষ্ঠান আপনারা জানাবেন, এবং এইভাবে কিন্তু এই অনুষ্ঠান চলতে থাকবে অন্যান্য অতিথিদের নিয়ে। আজকের পর্ব এখানেই শেষ করছি, আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা, বাংলার আপন। নমস্কার, ভালো থাকবেন।